আমি এ বাড়ির অন্ন খাবো না। তুমি এক্ষুনি আমাকে আমার বাড়ি রেখে আসবে। তোমার বাড়ি? তাহলে এটা কার বাড়ি? এই বাড়িকে আমার কখনোই নিজের বাড়ি মনে হয়নি। ঠিক আছে, তাহলে তোমাকে তোমার বাড়িতেই রেখে আসবো। সত্যি তো? হুম, কিন্তু খাওয়ার পর। অসম্ভব, আমি খাবো না। তাহলে আমিও তোমাকে যেতে দিব না। অরণি বাধ্য হয়েই খাবার খেলো। রাফাত অপেক্ষায় ছিল কখন অরণি খাওয়া শেষ হবে। যখন শেষ হলো তখন কাছে এসে বলল, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো অরণি। একটা সংসার টিকতে হলে অনেক কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়। পরিস্থিতির প্রয়োজনে অনেক কিছু মেনে নিতে হয়। সবসময় মাথা গরম করলে চলে না। তুমি আজকে মায়ের উপর রাগ করেছো, এই নিয়ে আমার অভিযোগ নেই। রাগ করে সারাদিন না খেয়ে থেকেছো, এটাও মানলাম, ইটস ওকে। তোমার রাগ করাটা নর্মাল, কিন্তু তার মানে এই না যে রাগ করে তুমি বাড়ি ছেড়েই চলে যাবে। তাহলে কিন্তু ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। অরণি তিরিক্ষি মেজাজে বলল, তুমি কি বোঝাতে চাইছো আমাকে? তোমার মা আমাকে থাপ্পড় মেরেছেন, তারপরেও আমি এই বাড়িতে পড়ে থাকবো? হ্যাঁ, আমার কি কোনো মান সম্মান নেই? আমি তো স্বীকার করছি যে মায়ের কাজটা ভুল। তিনি অবশ্যই অন্যায় করেছেন, কিন্তু তুমিও কি খুব ভালো কাজ করছো? মা তোমাকে পছন্দ করেন না এটা জানার পরও কেন তুমি তার সাথে খারাপ ব্যবহার করো? এভাবে তো তুমিও নিজের ইমেজ খারাপ করছো। তুমি কি বলতে চাও সরাসরি বলো। আজকে মাকে লোভী বলাটা তোমার উচিত হয়নি। ও, এতক্ষণে তাহলে লাইনে এসেছো? আমার কাছে মায়ের হয়ে ওকালতি করতে চাইছো? আমি তোমার মাকে কেন লোভী বললাম? আর তোমার মা যে আমার গালে চড় মারলেন, সেটা কোনো দোষ না। আমি কিন্তু আগেই বলেছি এই কাজটা ঠিক হয়নি, কিন্তু এটাও সত্যি যে তুমি মাকে লোভী না বললে তিনিও তোমাকে চড় মারতেন না। মায়ের হাত তুমি আনিয়েছো অরুণী। মুখে মুখে তর্ক করে মাকে দিন দিন তাতিয়ে তুলেছ। তিনি তোমার মায়ের বয়সী, তার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। সে যতই খারাপ হোক তার প্রতি তোমার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকা উচিত। মা হিসেবে সম্মান না দিতে পারো, অ্যাটলিস্ট অপমান করো না। অরণি শটান হয়ে রাফাতের গালে চড় মারল। রাফাত সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। আজ আর হতভম্ব হলো না। অরণির হাতের চড় খেয়ে সে অভ্যস্ত। অরণি চিৎকার করে বলল, তুমি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাবে। আমার তোমাকে জাস্ট সহ্য হচ্ছে না। রাফাতের একবার বলতেই মন চাইল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল জানো? তোমাকে ভালোবাসা। কিন্তু কেন জানি কথাটা গলা দিয়ে বের হলো না। রাফাত নিজেই রুম থেকে বের হয়ে গেল। অরণি বালিশে মাথা রেখে রাগে কাঁপতে লাগলো। রাফাত সবসময় অরণির দোষটাই দেখে। মা আর বোনকে তো কখনোই কিছু বলে না। যত দোষ সব অরণির। ইচ্ছে করছে রাফাতের মাথাটা ফাটিয়ে দিতে। অরণির চোখ বেয়ে টপটপ করে পানি পড়তে লাগলো, রাগ ও অভিমানের অশ্রু। হঠাৎ পেছন থেকে সে নরম গলায় কেউ ডাকলো, ভাবি। অরণি পেছনে তাকিয়ে দেখলো ঋতু দাঁড়িয়ে আছে। আপনারা একটা কথা বলবো ভাবি। অরণি চোখ মুছতে মুছতে উঠে বসলো। বলো ঋতু। ঋতু সিঁড়ির ঘটনা অরণিকে বিস্তারিত জানালো। রুমা অরণিকে নিয়ে খারাপ কথা বলেছিল, তাই রাফাত তাকে চড় মেরেছে। রাবেয়ার সাথেও দুর্ব্যবহার করেছে। ঋতু নিচে গিয়ে সব জানতে পেরেছে। রাফাত নাকি বলেছে অরণির গালে চড় মারা মানে তার গালে চড় মারা। অরণি এসব শুনে আশ্চর্য হয়ে গেল। রাফাতের থেকে এমন ব্যবহার সে আশাই করেনি। এখন রাফাতকে চড় মারার জন্য খুব খারাপ লাগছে। ঋতু চলে যাওয়ার পর অরণি মন দিয়ে ব্যাপারগুলো চিন্তা করলো। রাফাত তাকে আজ খারাপ কিছু বলেনি। যদিও অরণি কখনোই তার শাশুড়ির সাথে মিশতে পারবে না, কিন্তু রাফাত চায় তারা যাতে মিলেমিশে থাকে। তাই নিজের দিক থেকে শুধু একটু চেষ্টা করেছে। সেজন্যই রাফাতের গালে চড় দেওয়াটা সমীচীন হয়নি। আফসোস হচ্ছে খুব। অরণি রুম থেকে বের হলো। রাফাত এখন কই আছে সে জানে না। নিশ্চয়ই বাগানে মাদুর বিছিয়ে শুয়ে আছে। অরণি ছাদের সাথে লাগোয়া স্টিলের সিঁড়ি দিয়ে নেমে বাগানে চলে এলো। যা ভেবেছিল তাই, রাফাত এখানেই আছে। অরণি গিয়ে রাফাতের সামনে বসলো। রাফাত ওকে দেখেই সাথে সাথে অন্যদিকে ঘুরে গেল। অরণিও কম যায় না। রাফাত যেদিকে ঘুরছে অরণি এবার সেদিকে গিয়ে বসলো। রাফাত আবার অন্যদিকে ঘুরে গেল। অরণি আবারও এদিকে এলো। তাদের এই ঘোরাফেরার কাহিনী চলতেই থাকলো। এক পর্যায়ে রাফাত বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? কোনো সমস্যা নেই, রুমে চলো। আমি যাব না। কেন? এমনি। ঠিক আছে, তাহলে আমিও আজকে এখানে থাকবো। রাফাত জবাব দিল না। ভ্রু কুচকে অন্যদিকে তাকিয়ে রইল। অরণি রাফাতের পাশে শুতে শুতে বলল, আচ্ছা, এখানে তুমি ঘুমাও কিভাবে? ভয় লাগে না?
হঠাৎ যদি সাপ চলে আসে? রাফাত এবারও কিছু বলছে না। অরণি কনুই দিয়ে রাফাতের পিঠে খোঁচা মারল। রাফাত চয়ের মতো বিরক্তিসূচক শব্দ করে বলল, কি হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন? ইচ্ছে করছে না। অরণি কিছুক্ষণ রেগে তাকিয়ে রইল। সেও দেখবে রাফাত কতক্ষণ চুপ করে থাকতে পারে। একটু পরে আকাশ ভেঙে জোরে বৃষ্টি নামলো। বলা নেই কারণে নেই তুমুল বর্ষণ। রাফাত দ্রুত উঠে বসতে বসতে বলল, অরুণী, রুমে চলো, তোমার আবার জ্বর এসে যাবে। এবার অরণি জেদ ধরল। চোখ বন্ধ করে বলল, হুম, আমি যাব না। এতক্ষণ আমার কথা শুনেছো, এখন আমিও শুনবো না, যাও। প্লিজ অরুণী, দোহাই লাগে, ওঠো। নো 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 নো। রাফাত কিছুতেই অরণিকে উঠাতে পারছে না, তাই বাধ্য হয়ে নিজের শরীর দিয়ে এমনভাবে অরণিকে আবৃত করলো যেন এক ফোঁটা বৃষ্টির পানিও তাকে স্পর্শ করতে না পারে। অরণি আর রাফাতের পাগলামো দেখে খিলখিল করে হেসে উঠল। দুই হাতে রাফাতকে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকিয়ে বলল, আজ আমি কোথাও যাব না। রাফাতের শীতল শরীর নিমিষেই উষ্ণ হয়ে উঠল। তাদের বিবাহিত জীবনে 37 দিন পর আজ প্রথমবারের মতো তারা এতটা ঘনিষ্ঠ হয়েছে। এর আগে কখনোই অরণির এত কাছাকাছি আসা হয়নি। আজকের রাতটা রাফাতের জন্য সবচেয়ে বিশেষ। সে অরণির চুলে মুখ ডুবিয়ে দিল। মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সৌরভ বুঝি এই চুলের মধ্যেই আছে। হঠাৎ করে রাফাতের মনে হলো বেশ কি শুধু মায়ের পায়ের নিচেই থাকে নাকি বউয়ের চুলের সুগন্ধেও থাকে। বৃষ্টি থেমে গেছে। অরণি আর রাফাত দুজনেরই বৃষ্টির পানিতে গোসল শেষ। অরণি একের পর এক হাঁচি দিচ্ছে। হাঁচি থামার নামই নিচ্ছে না। রাফাত রাগান্বিত স্বরে বলল, আগেই বলেছিলাম ঘরে চলো, এখন ভালো লাগছে? অরণি জবাব দিল না। ওর নাকে সর্দি মুছল। রাফাত বলল, এবার অন্তত ঘরে চলো অরুণী। তুমি এইখানে রাতে কিভাবে ঘুমাও? তোমার কি শীত লাগে না? আমি কিভাবে এখানে ঘুমাই সেটা নিয়ে এখন চিন্তা করার সময় না। ঋতু ঘুমিয়ে পড়েছে নাকি কে জানে, জেগে থাকলে ওকে দিয়ে আদা চা বানানো যেত। অরণি হাঁচি দিতে দিতেই হেসে উঠল। হাসির জোরে তার হাঁচি হয়ে গেল বন্ধ। রাফাত ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার? ব্যাপার হলো, তুমি ছাতা সেজেও আমার ভিজে যাওয়া বন্ধ করতে পারলে না। সেই তো আমাকে ভিজতে হলো। তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো? কি? কোলে উঠিয়ে নিয়ে যেতাম ঘরে। না বাবা, এত বড় সাহস আমার নেই। মাটি যেই পিচ্ছিল হয়ে আছে, এই অবস্থায় তোমাকে কোলে নিয়ে হাঁটতে গেলে ধপাস করে পড়ে কোমর আমার ভাঙবে। অরণি ক্ষিপ্ত দৃষ্টিতে বলল, এর মানে তুমি কি বলতে চাও আমি ভারী? ভারী তো বলিনি, কিন্তু কাদামাটির মধ্যে আমি একা হাঁটলেও তো পিছলে যেতাম। সেখানে তোমাকে কোলে নিয়ে হাঁটা আরো বেশি রিস্ক না? অরণি কটমটে দৃষ্টিতে বলল, কথা ঘোরানোর চেষ্টা করবে না। আই সোয়ের আমি এমন কিছু মিন করিনি। অরণি হাত ভাঁজ করে জেদি মেয়ের মতো বলল, আজকে তুমি ভুলেও ঘরে যাব না। প্রয়োজনে সারা রাত এইখানে বসে থাকবো, এইভাবে হাসতে থাকবো। ঠিক আছে, থাকো। একটু পর ছোট ছোট সাপের আসবে তোমার সাথে বন্ধুত্ব করতে, তারপর। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। অরণির কণ্ঠ শুনে বোঝা গেল সে যথেষ্ট ভয় পেয়েছে। রাফাত জোরে হেসে উঠল। ওকে, তাহলে গুড নাইট। তুমি বসে বসে সাপদের সাথে আড্ডা মারো, আমি গেলাম। অরণি ভাঙবে তবু মচকাবে না। তার ভয় লাগছে, কিন্তু এটা সে রাফাতের কাছে ভুলেও স্বীকার করল না। বলল, সমস্যা নেই, চলে যাও তুমি, আমি ভয় পাই না। রাফাত সত্যি সত্যি চলে যাচ্ছে। কি খারাপ। অরণি মনে মনে সিদ্ধান্ত নিল বেশি ভয় লাগলে সে উর্মিদের ঘরে চলে যাবে, তাও রাফাতের কাছে যাবে না। এই ভেবে অরণি চুপচাপ ওখানেই বসে রইল। একটু পর রাফাত এলো। ব্যর্থ গলায় বলল, ঠিক আছে যাও, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, এবার চলো। এই কথা বলে রাফাত অরণিকে পাজা কোলায় নিল। অরণি বিজয়িনীর মতো হেসে বলল, গাধা পানি খেলেও ঘোলা করে খায়। হোয়াট ডু ইউ মিন? আমি গাধা? গাধারাম। রুমে এসে সবার আগে ভেজা পোশাক বদলাতে হলো। অরণির খুব শীত শীত লাগছে। জ্বরটা মনে হয় আবারও আসবে। রাফাত এখন টের পেলেই ধমকানো শুরু করবে। অরণি চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। রাফাত কাছে এসে বলল, তোমার গা গরম কি না? খবরদার, ডোন্ট টাচ। কি ভেবেছো সব ঠিক হয়ে গেছে? এখনো কিছুই হয়নি। অরণির রাগী কণ্ঠ শুনে ভ্যাবাচাকা খেয়ে রাফাত বলল, এর মানে কি? আবার কি হলো? তোমার মতলব আমি বুঝি না ভেবেছো?
গায়ে হাত দিচ্ছ কেন আমার? মন না ছুঁয়ে শরীর ছুঁতে চাও? আমার মন ছোঁয়ার মতো কোনো কাজ এখনো করনি তুমি। শুধু চটটা মেরেছিলাম বলে খারাপ লাগছিল, তাই তোমাকে ডাকতে গেছিলাম। রেগে গেছিলে বলে মিষ্টি করে কথা বলেছি, এর বেশি কিছু মনে করো না। রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কিছুই মিন করিনি। আমার ওই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার জ্বর আছে কিনা। আমি কি তোমাকে বলেছি হাত দিয়ে আমার জ্বর দেখো? আচ্ছা, সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। অরণি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কাল থেকে আমি আর কখনোই নিচে নামবো না। তুমি ব্যবস্থা করে দেবে যেন আমার আর নিচে যেতে না হয়। কেমন ব্যবস্থা করে দিব? এইখানে যে স্টোর রুমটা আছে সেখানে চুলা লাগিয়ে তুমি একটা রান্নাঘর বানিয়ে দেবে। আমি এখানেই রান্না করব, খাওয়া দাওয়া সব এখানেই হবে। তুমি বাজার করে আনবে, তাহলেই আর নিচে যাওয়ার প্রয়োজন পড়বে না। অরণি এই কথা আগে অনেকবার বলেছিল, রাফাত তখন মানেনি, বরং অরণিকে বলেছে মানিয়ে নিতে। কিন্তু এখন মনে হচ্ছে আর এই কথা বলা সম্ভব না। আজকে বাড়িতে যে ঘটনা ঘটেছে তা ভুলে যাওয়ার মতো না। রাফাত নিজেই যে ঘটনা কোনোদিন ভুলতে পারবে না, অরণিকে সেটা কিভাবে বলবে ভুলে যেতে? রাফাত একটু ভেবে বলল, রান্না করার কথা যে বলছো, তুমি কি রান্না করতে পারবে রেগুলার? চেষ্টা করলে সব পারবো। তাছাড়া ঋতু তো আছেই, ও আমাকে সাহায্য করবে। প্রয়োজনে ওকে আমরা এক্সট্রা করে টাকা দিব। ঠিক আছে, সেটা না হয় করলাম, কিন্তু সকালে কি করবে? রান্নাঘর ঠিক করতে তো কমপক্ষে একদিন সময় লাগবে। এক সপ্তাহ সময় লাগলেও প্রবলেম নেই, আমি প্রয়োজনে না খেয়ে থাকবো। না খেয়ে থাকতে হবে না, আমি ঋতুকে বলে তোমার জন্য উপরে খাবার পাঠানোর ব্যবস্থা করব। এখন শুয়ে পড়ো। রাফাত অরণির মাথায় হাত দিতে নিলেই অরণি চটপট বলে উঠল। ডোন্ট টাচ মি। রাফাত রেগে বলল, ওকে কুল, তোমাকে টাচ করার জন্য আমি মরে যাচ্ছি না। অরণি মুখ ভেঙালেও মনে মনে ঠিকই হাসলো। টাচ করার জন্য কে মরে যাচ্ছে সেটা তো সে দেখতেই পাচ্ছে। রাফাত গিয়ে সোফাতে শুয়ে পড়ল আর অরণি বিছানায়। জ্বরের কারণে অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না, খারাপ লাগছিল। আলমারি থেকে মোটা কাঁথা বের করলো গায়ে জড়ানোর জন্য। তখন রাফাতের ঘুমন্ত মুখ ভালো মতো দেখল। ছোট্ট সোফায় রাফাতের শরীর আটছে না, হাঁটু পর্যন্ত পা সোফার ভেতরে, বাকিটা বাহিরে ঝুলে আছে। এই অবস্থাতে সে ঘুমিয়ে আছে। অরণি একটা টুল এনে রাফাতের পা দুটো টুলে উঠিয়ে রাখলো। তারপর বিছানায় বসে কল্পনা করতে লাগলো হাজারো অতীত। আচ্ছা, রাফাতের সাথে সে অন্যায় করছে না তো? তাদের সম্পর্কের সমীকরণ শুনলে যে কেউ বলবে অরণি দজ্জাল বউ। কিন্তু আসলেই কি তাই? রাফাতও অরণির সাথে কম অন্যায় করেনি। তার সবচেয়ে বড় অন্যায় ছিল অরণির ইচ্ছার বিরুদ্ধে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো। ভার্সিটির নবীনবরণে অরণিকে রাফাত প্রপোজ করেছিল। অরণি শুধু বলেছিল ভেবে দেখবে। তারপর দিন থেকেই হাত ধুয়ে অরণির পেছনে লেগে যায় রাফাত। অরণিকে ছায়ার মতো অনুসরণ করতে থাকে। অরণি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। ভার্সিটি কামাই দিতে শুরু করলো। কিছুদিন রিল্যাক্সের জন্য খালার বাড়ি চলে গেল ঢাকার বাহিরে। অরণিকে খুঁজে না পেয়ে রাফাতের অবস্থা পাগল প্রায়। হন্যি হয়ে অরণি ডিপার্টমেন্টে খোঁজ নিতে শুরু করলো। ভার্সিটির সবাই ঘটনা জেনে গেল। রাফাতের ফাইনাল এক্সাম তখন শেষ। সে দ্রুত চাকরিতে ঢুকেছিল শুধু অরণির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে বলে। রাফাতের ফুফাতো বোনের হাজবেন্ড বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাই রাফাতের চাকরি পেতে কোনো অসুবিধাই হলো না। অরণির খালার বাসা থেকে ফিরে এসে জানতে পারলো তার বিয়ে ঠিক হয়েছে। পাত্র ভালো চাকরি করে, নিজেদের বাগান বাড়ি আছে, ভালো ফ্যামিলি। অরণি তাই ভাইকে ভীষণ মানে, তাই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। তখনও সে জানতো না পাত্র রাফাত। যেদিন রাফাত তার বাবা আর শিলা চাচিকে সাথে নিয়ে অরণিকে দেখতে এলো, সেদিন অরণি প্রথম জানতে পেরেছিল। রাবেয়া অরণিকে দেখার জন্য আসেনি, বিয়েতেও তিনি ছিলেন না। অরণির পরিবারের সবাই জানতো রাবেয়া অসুস্থ। অরণিও সেটাই ভেবেছিল, কিন্তু বিয়ের পর জানা গেল তিনি অসুস্থ নয়, অসন্তুষ্ট। সকালে রাফাত বা অরণি কেউই নিচে খেতে গেল না। ঋতু তাদের দুজনের জন্যই খাবার বেড়ে উপরে নিয়ে যাচ্ছিল। তখন রাবেয়া বললেন, ঋতু, এগুলো কোথায় নিচ্ছিস? ঋতু ভয়ে ভয়ে জবাব দিল, ছোট ভাইয়ের ঘরে। ওরা কি জমিদার হয়ে গেছে, নিচে নামতে পারবে না? এইটা আমি কেমনে কইতাম বড় আম্মা? আমি হইছি হুকুমের দাসী, আমার কাজ আদেশ পালন। তোকে ভাষণ দিতে হবে না। এমন চাটাং চাটাং করা কি ছোট ভাবির থেকে শিখেছিস? ঋতু মাথা নিচু করলো, উত্তর দিল না। রাবেয়া বললেন, তোর ছোট ভাইকে বলবি নিচে আসতে, আমি ডাকছি।
যে আচ্ছা। রাফাত আধা ঘন্টা পর নিচে নামলো। রাবেয়া চেয়ারে বসে ম্যাগাজিন পড়তে পড়তে অপেক্ষা করছিল ডাইনিং রুমে। সিঁড়ির কাছেই ডাইনিং রুমটা। রাফাত এসে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমাকে ডেকেছো? রাবেয়া মুখের সামনে থেকে ম্যাগাজিন সরিয়ে বললেন, এখন থেকে কি মহারানীকে ওপরে খাবার দিয়ে আসতে হবে? প্রতিদিন দিয়ে আসার প্রয়োজন নেই, শুধু আজকের জন্যই। কাল থেকে অরুণী নিজেই রান্না করে খাবে। কিভাবে রান্না করবে? স্টোর রুমে একটা চুলা বসিয়ে রান্নাঘর বানানোর পরিকল্পনা করছি। বাহ, এখন থেকে কি তাহলে তোদের সাথে আমাদের খাওয়া দাওয়া আলাদা হয়ে যাবে? রাফাত করুণ দৃষ্টিতে চেয়ে বলল, এর জন্য কে দায়ী মা? অবশ্যই তোর বউ তাই। সে আমার মুখে মুখে তর্ক করে, আমার চক্ষু শুর হয়েছে। সে না হয় তর্ক করেছে, কিন্তু তুমি কি করেছো? কখনো তাকে বোঝানোর চেষ্টা করেছো? প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তার মানে তুই বলতে চাইছিস তোর বউ যা যা করছে সব ঠিক আর আমিই ভুল? তুমি অরুণীর গায়ে হাত তুলেছো, এটা নিশ্চয়ই ভুল। যেখানে নিজের মেয়ের গায়ে তুমি কখনো হাত তুলনি, সেখানে অরুণীকে কিভাবে মারলে? আমার মেয়ে আমার সাথে কখনো বেয়াদবি করেনি, অরুণী করেছে। তুই যদি ওই সময় ওখানে থাকতি তাহলে আমার আগে তুই ওকে চড় মারতি। আমি কখনোই ওকে চড় মারতাম না। যাই হোক, তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। এর জন্য তুমি অরুণীর কাছে ক্ষমা চাইবে, না হলে। রাবেয়া গর্জন করে উঠলেন, ওই বেয়াদব মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো? তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। রাফাত চলে যেতে নিচ্ছিল। রাবেয়া আবারও বললেন, দাঁড়া। রাফাত দাঁড়ালো, কিন্তু পেছনে তাকালো না। রাবেয়া কাছে এসে বললেন, দিন দিন বউয়ের দালাল হয়ে যাচ্ছিস। রুমা ঠিকই বলেছিল, তুই ওকে চড় মারলি কোন সাহসে? বড় ভাইয়ের সাথে বেয়াদবি করা তোমার কাছে ঠিক মনে হচ্ছে? অরণ্যের বেয়াদবি যদি তোর কাছে ঠিক মনে হয়, তাহলে রুমার বেয়াদবিও আমার কাছে ঠিক। তোর উচিত তোমার কাছে ক্ষমা চাওয়া। রাফাত শীতল হেসে বলল, আমি রুমার কাছে ক্ষমা চাইলে যদি তুমি শান্তি পাও, তাহলে আমি এক্ষুনি ক্ষমা চাইবো। এ কথা বলে রাফাত হাঁটতে লাগলো রুমার ঘরের দিকে। রাবেয়াও এলেন পেছন পেছন। রুমা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। হুট করে রাফাত আর রাবেয়া সেখানে চলে এলেন। রাফাত নত মাথায় হাত জোর করে রুমাকে বলল, কাল তোকে থাপ্পড় মারা আমার উচিত হয়নি। আমি অনেক বড় অপরাধ করেছি, সেজন্য সরি। আমাকে ক্ষমা করে দে। রুমা থতমত খেয়ে গেল। চরের কথা মনে পড়তেই গালে হাত রাখলো। রাফাত মায়ের দিকে চেয়ে বলল, এভাবে চলবে নাকি পায়েও ধরতে হবে? রাবেয়া জবাব দিলেন না। অরণি গোসল শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছিল। উর্মি এসে বলল, ভাবি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। উর্মির দুই হাত পেছনে গোটানো। অরণি হেসে বলল, কি সারপ্রাইজ দেখি? আগে বলো, সারপ্রাইজটা পেয়ে কি দিবে আমাকে? তুমি কি চাও? আজকে সন্ধ্যায় আমরা দুজন ফুচকা খেতে যাব। অরণি একটু ভেবে বলল, ওকে যাবো। এখন দেখো সারপ্রাইজ। উর্মি দুই হাতে ধরা প্যাকেটটা অরণির সামনে এনে চিৎকার করে বলল। টেনটেনা। অরণি খুলে দেখলো সেই ঐতিহাসিক শাড়িটা। শাড়ি দেখে অরণির চোখ ছানা বড়া। এই শাড়ি তুমি কোথায় পেলে? উর্মি মুখের কাছে হাত নিয়ে ফিসফিস করে বলল, চুরি করে এনেছি। এ কথা বলেই সে চোখ মারল, যেন খুব বীরের মতো কাজ করেছে। অরণি রেগে বলল, এটা একদম ঠিক হয়নি। শাড়িটা যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো। উর্মি ভ্রু কুচকে বলল, কেন? এটা তো তোমার শাড়ি, তুমি পছন্দ করে কিনেছো। রুমা আপু আর তানজু আপু ইচ্ছে করে শাড়িটা নিয়ে গেছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। অরণি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, একটা শাড়ি নিয়ে যদি ওরা নিজেদের বিজয়ী মনে করে তাহলে করতে দাও। উর্মি জেদ ধরল, না ভাবি, এই শাড়ি আমি ওদের পরতে দিব না। এটা তোমার শাড়ি, তাই তুমিই পরবে। অরণি চোখ রাঙিয়ে উর্মির দিকে তাকালো। যা বলেছি তাই করো উর্মি, নাহলে কিন্তু আমি তোমাকে বকবো এখন। উর্মি মন খারাপ করে শাড়িটা নিয়ে বের হয়ে গেল। রুমা এই শাড়ির প্যাকেট বিছানায় রেখে গোসলে ঢুকেছিল। তখন রুমে কেউ ছিল না। উর্মিও সুযোগ বুঝে শাড়িটা হাতিয়ে নিয়েছে। এখন আবার রেখে আসতে গেলে সে নিশ্চিত ধরা খাবে। উর্মি শাড়িটা নিয়ে রুমার ঘরে গেল না, নিজের ঘরেই ফিরে এলো। পড়ার টেবিলে শাড়িটা রেখে বিছানায় শুয়ে ভাবতে লাগলো কি করবে।
নীলিমা আপুর সাথে ব্যাপারটা আলোচনা করা যায়, সে একটা বুদ্ধি বের করতে পারে। কিন্তু মাঝে মাঝে উর্মির মনে হয় নীলিমা আপু রুমা আপুদের দলে। সেও ভাবিকে দুই চোখে দেখতে পারে না। আসলে অরণি ভাবি দেখতে অনেক সুন্দর, একেবারে চোখ ধাঁধানো রূপ যাকে বলে। শুধুমাত্র এই কারণেই তাকে নিয়ে সবার এত হিংসা। সবাই ভাবে অরণি রূপের অহংকারে এত চটাং চটাং কথা বলে, সবই তার রূপের বড়াই। কিন্তু উর্মি জানে অরণি ভাবি রূপের বড়াই করে না, সে মানুষটাই এমন রকচটা ধরনের। যে যেমন অরণি ভাবি তার সাথে ঠিক তেমন। এই যে উর্মি, সে তো অরণি ভাবিকে খুব পছন্দ করে, তাই অরণিও উর্মিকে কত ভালোবাসে। উর্মির মা আশা মেয়ের ঘরে বিছানায় ঝাড়তে এসেছিলেন, তখন পড়ার টেবিলে শাড়ির প্যাকেটটা দেখেই হাতে নিলেন। প্যাকেট খুলে শাড়িটা দেখে অবাক হয়ে বললেন, এটা রুমা শাড়ি না? তুই কোথায় পেলি উর্মি? উর্মি নির্বিকার চিত্তে বলল, রুমা আপুর না, এটা ছোট ভাবির শাড়ি। আশা চোখ বড় বড় করে বললেন, সেটা তো বুঝেছি, কিন্তু এই শাড়ি তো রুমা নিয়ে গেছিল না? উর্মি শোয়া থেকে উঠে বসে বলল, আমি রুমাপুর ঘর থেকে শাড়িটা চুরি করে এনেছি মা, ভাবিকে দেওয়ার জন্য। কিন্তু ভাবি শাড়িটা নেয়নি, ফেরত পাঠিয়ে দিয়েছে। এখন এটা আবার রুমাপুর ঘরে নিয়ে যেতে হবে, কিন্তু আমার ইচ্ছে করছে না। আশা কিছুক্ষণ শাড়িটার দিকে চেয়ে থেকে বললেন, ভালো হয়েছে, রুমা তো আর জানে না তুই নিয়েছিস। অরণিও ভাববে তুই শাড়ি ফেরত রেখে এসেছিস, কিন্তু শাড়িটা থাকবে আমাদের কাছে। এই কথা বলেই আশা আলমারি থেকে খুলে শাড়ি ঢুকিয়ে রাখলেন। উর্মি অবাক হয়ে বলল, আরে এটা কি করছো? রুমা আপু যদি শাড়িটা খোঁজে? খুঁজবে না, ও এই শাড়ি এমনি অরিনকে ফেরত দিয়ে দিত। রাফাত তাকে চোয়ার মেরেছে, তাও অরিনের জন্য। এরপরও কি অন্যের শাড়ি পরবে? তাহলে তো ভালোই হলো, এই শাড়ি রুমাপুকে দিয়ে আসি। রুমাপু ভাবির শাড়ি ভাবিকেই ফিরিয়ে দিক। তুই না মাত্র বললি অর্নি শাড়ি নেবে না, তাহলে ফেরত দেওয়ার দরকার কি? শাড়ি তোর ছোট খালার বিয়েতে উপহার দেওয়া যাবে। উর্মি বিস্মিত কণ্ঠে উচ্চারণ করল। মা! আশা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে বললেন, পড়তে বস, পড়তে বস, বিকেলে না তোর কোচিং এ পরীক্ষা, ভালো করে পড়। আশা রুম থেকে বের হয়ে গেলেন। উর্মির এত মেজাজ খারাপ হচ্ছে, সে বুঝতে পারছে না সামান্য একটা শাড়ির প্রতি সবার এত লোভ কেন। শেষমেশ তার নিজের মা পর্যন্ত। ধ্যাৎ, সারাদিন স্টোর রুম পরিষ্কার করতেই সময় লেগেছে। বিকেলে মিস্ত্রি এনে চুলা সেট করা হলো, গ্যাসের মিটার বসানো হলো। রাফাত সুপার শপ থেকে ফ্রাই প্যান, প্লেট, গ্লাস আরও বিভিন্ন জিনিস কিনে আনলো। বাজারও আনা হলো। অরণিদের বেডরুমে ফ্রিজ আগে থেকেই ছিল, সেই ফ্রিজ এনে নতুন রান্নাঘরে সাজানো হলো। একটা কিচেন জার্ক লাগবে, সেটাও আনা হবে। আপাতত টেবিলের উপর সরঞ্জাম রেখে কাজ চালানো হচ্ছে। দুপুরের খাবার তারা এখনো খায়নি। মিস্ত্রি চলে যাওয়ার পর অরণি দ্রুত ভাত বসালো। ডিম ভাজার জন্য তাড়াহুড়ো করে পেঁয়াজ কাটতে গিয়ে তার হাতের আঙ্গুল কেটে গেল, রক্তে মাখামাখি সবকিছু। ঋতু জলদি নিচ থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এলো, অরণির হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। অরণি বলল, দ্রুত করো, খিদেই মরে যাচ্ছি। রান্না না হলে খাবো কখন? রাফাত বলল, হয়েছে, থাক, আর রান্না করার দরকার নেই। ফুড পান্ডা এই পিৎজা অর্ডার করছি। অরণি আর চোখে তাকিয়ে বলল, এই কাজটা আর 5 মিনিট আগে করলে আমার হাতটা কাটতো না। ঋতু কথা শুনে খিলখিল করে হেসে উঠল। রাফাত বলল, তুই হাসছিস কেন? ভাবিকে পেঁয়াজ কাটতে না দিয়ে নিজে কাটতে পারলি না? আমি তো কাটছিলামই, ভাবি আমারে দিল না। রাফাত বিড়বিড় করে বলল। সব জায়গায় খালি পাকনামি। অরণি চোখ রাঙিয়ে বলল, এই তুমি কথাটা কাকে বললে? রাফাত উত্তর না দিয়ে চলে যাচ্ছিল, তখন ঋতু ডেকে বলল, ছোট ভাইয়া, বড় আম্মা আজকে সারাদিন কিছু খায় নাই। রাফাত অবাক হয়ে জিজ্ঞাসা করল, খাইনি মানে? কেন? আপনি আর ভাবি বলে ওনার সাথে বেয়াদবি করছেন। যতক্ষণ এই বেয়াদবির বিচার না হইব ততক্ষণ উনি কিচ্ছু খাইব না, এটাই বলতাছে। রাফাত দীর্ঘশ্বাস ছাড়ল। এই ঝামেলা কি থামবে না? ঋতু একটু চুপ থেকে আবারও বলল, আমার মনে হয় সকালের ঘটনার লাইগাই বড় আম্মা এমন করতাছে। অরণি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, সকালে কি হয়েছিল? ঋতু সকালের কাহিনী বিস্তারিত বলল। অরণি রাফাতের দিকে তাকিয়ে প্রশ্ন করল,
তুমি সত্যি রুমার পায়ে ধরে মাপ চেয়েছো নাকি? রাফাত অবজ্ঞার স্বরে বলল, আরে না। কিন্তু এখানে মায়ের ভাত না খেয়ে থাকার মতো কি হলো? উনি কার উপর রেগে আছেন? রাফাত শান্ত স্বরে বলল, মনে হয় তোমার কাছে মাফ চাওয়ার জন্য বলেছিলাম তাই। অরণি আফসোসের হাসি হাসল। কেন যে বলতে গেলে? তোমার মাকে তুমি চেনো না? এখন দেখো আবার কি নতুন ড্রামা শুরু হয়। সন্ধ্যায় সত্যি বাড়িতে একটা বিশাল ঝড় হলো। রাফাতের বড় ভাই রাহাতকে ডেকে আনা হয়েছে। সে তার বউ নিয়ে উত্তরায় থাকে। মায়ের কাঁদুনি শুনে অফিস থেকে ছুটে এসেছে বড় ছেলে। এমনিতে সপ্তাহে একবারও মায়ের খোঁজ নেয় না, আর আজকে সেজেছে মায়ের বীর পুরুষ। রাফাতকে ডেকেই ধমকানো শুরু করলো। মায়ের সাথে তুই এমন ব্যবহার করার সাহস কিভাবে পেলি? মাত্র বউয়ের কাছে মাফ চাইবে? এই কথা তুই বললি কিভাবে? ছেলে নামের কলঙ্ক তুই। রাবেয়া কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছেন। সিঁড়ির উপর থেকে উকি মেরে দৃশ্যটা দেখছে অরণি। মহিলার চোখে এত পানি কোথা থেকে এলো? বড় ছেলেকে দেখেই মেলোড্রামা শুরু করেছেন। অরণি মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। রাফাত মাথা নিচু করে বলল, আমি ভুল কিছু বলিনি। মা অরুণীর গালে চড় মেরেছেন। তোমার বিচারে কি বলে ভাইয়া? কাজটা ঠিক? তাই বলে তুই মাকে তোর বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে বলবি? পায়ে ধরার কথা আমি একবারও বলিনি। যাই বলেছিস, মিনিং তো একটাই, মাকে তোর বউয়ের কাছে মাথা ঝুঁকাতে হবে। মাথা ঝোঁকালে কেউ ছোট হয়ে যায় না। ক্ষমা চাওয়া মানেই অপমান না। তাছাড়া মা যেটা করেছে সেটা যথেষ্ট অন্যায়। মায়ের উচিত ছিল নিজে থেকেই ক্ষমা চাওয়া। আচ্ছা। রাবেয়া চোখ মুছে বিলাপ করতে লাগলেন। শুনেছিস তোর ছোট ভাইয়ের জবাব? আমার কথাতে বিশ্বাস করিসনি, এখন দেখ কত অধঃপতন হয়েছে তোর। রাহাত কপালে হাত দিয়ে বলল, দিস ইজ জাস্ট ইম্পসিবল। রাফাত, তুই এত বদলে গেছিস। মা, তোমার আর এখানে থাকার দরকার নেই। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। না, আমি আমার সংসার কেন ছেড়ে যাব? গেলে অন্য কেউ যাবে, আমি না। রাহাত রাফাতের সামনে এসে বলল, দেখ রাফাত, আমি এত কিছু বুঝি না। তুই মাকে ক্ষমা চাওয়ার কথা বলে অপমান করেছিস। তিনা আমাদের মা, আমাদের মাথার ছায়া। তার সাথে এমন ব্যবহার করার আগে তোর একবার চিন্তা করা উচিত ছিল। এখন তুই চুপচাপ নিজের অপরাধের জন্য মায়ের কাছে ক্ষমা চাইবি, আর অরুণীকেও বলবি ক্ষমা চাইতে। রাফাত মাথা তুলে বলল, আমি একবার কেন, 100 বার ক্ষমা চাইব। ছেলে হয়ে নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে লজ্জা কিসের? কিন্তু অরুণী ক্ষমা চাইবে না। কারণ মা আসলেই তার সাথে অন্যায় করেছে। প্রথমত তার পরিবার নিয়ে কথা শুনিয়েছে, তারপর তার গায়েও হাত তুলেছে। এত কিছুর পরেও যে অরুণী এই বাড়িতে আছে এটাই অনেক বড় ব্যাপার। ভাবির সাথে এমন কিছু হলে তুমি তখনই ভাবিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে। তাই মায়ের উচিত অবশ্যই অরুণীর কাছে ক্ষমা চাওয়া। রাহাতের মাথার রক্ত টকবগিয়ে উঠল। আমার মা ক্ষমা চাইবে, তুই আবার এই কথা বললি? হ্যাঁ বলেছি, মাকে ক্ষমা চাইতেই হবে। না হলে আজকের পর থেকে আমি মায়ের সাথে আর কোনোদিন কথা বলবো না। রাহাত ঠাস করে রাফাতের গালে চড় মারল। গরম কণ্ঠে বলল, তুই সেই কুলাঙ্গার যারা বউকে খুশি করার জন্য মায়ের সম্মানহানি করতেও পিছপা হয় না। ছি, ধিক্কার তোকে। এইবার আর অরণি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। মাথায় ঘুমটা টেনে নেমে এলো সিঁড়ি থেকে। বরফ শীতল কণ্ঠে বলল, আর আপনি কোথাকার কোন বীর পুরুষ? এত যদি মায়ের প্রতি দরদ, তাহলে থাকেন না কেন মায়ের কাছে? মা নাকি মাথার ছায়া? তাহলে মাথার ছায়া ফেলে চলে গিয়েছিলেন কেন? ও যদি কুলাঙ্গার হয় তাহলে আপনি হবেন অধম। যেই ছেলে বউ নিয়ে মায়ের সাথে একটা দিনও থাকতে পারে না, তার মুখে এত বড় কথা মানায় না। এতই যখন মায়ের প্রতি সম্মান, তাহলে নিজে এসে পাহারা দিন, বউকে এনে মায়ের সেবা যত্ন করান। আর সেটা যদি না পারেন তাহলে খবরদার মায়ের হয়ে তদারকি করবেন না। অরণি রাফাতের হাত ধরে তাকে টেনে সেখান থেকে নিয়ে এলো। রাহাত অরণির মুখের উপর একটা জবাবও দিতে পারল না। কেমন যেন পরিবেশ স্তব্ধ হয়ে গেল। অরণি রাফাতকে নিয়ে রুমে ঢুকেই দরজা আটকে দিল। রাফাত বিছানায় বসে 2 হাতে মাথা চেপে ধরল। এসব কি হয়ে যাচ্ছে বাড়িটায়? অরণি সোফায় এসে বসলো। রাগে তার বুক এখনো ধপধপ করছে, চোখ কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। রাফাত একটু পর দুর্বল গলায় বলল, তুমি কেন ওখানে গিয়ে কথা বললে অরুণী?
এখন আবার সবাই তোমার পিছনে লাগবে। অরণি হুঙ্কার ছাড়ল। তো আমার কি করা উচিত ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মার খাওয়া দেখবো? আমার স্বামীর গায়ে কেউ হাত তুলবে আর আমি সেটা নীরবে সহ্য করব? রাফাত হতবাক হয়ে গেল। অরণি এই জন্যে এত রেগে আছে? তার নিঃশ্বাস নেওয়া দেখে রাফাতের নিজেরই ভয় লাগছে। রেগে থাকলে অরণিকে ভয়ঙ্কর দেখায়। অরণির চোখ দুটো খুব বড়, রেগে গেলে আরও বড় হয়ে যায়। ওই দৃষ্টিতে কারো দিকে তাকালে সে হার্ট অ্যাটাকও করে ফেলতে পারে। তুমিও তো আমাকে কথায় কথায় চড় মারো। আমার চর মারা আর মানুষের চর মারা কি এক? আমার চর খেয়ে কি তুমি মরে যাও? তাছাড়া আমি তোমাকে মারবো, কাটবো, যা ইচ্ছা তাই করব। কিন্তু অন্য কেউ যদি ফুলের টোকাও দেয় তাহলে আমি সেটা সহ্য করব না। এবার সে যেই হোক, তাকে আমি ছেড়ে কথা বলবো না। রাফাত কি বলবে বুঝতে না পেরে হেসে দিল। হাসিও পাচ্ছে, আবার দুশ্চিন্তাও হচ্ছে। এরপরে কি হবে? রাহাত অরণির মুখে মুখে তর্ক করতে পারল না, কিন্তু রাফাত অরণি চলে যাওয়ার পর মায়ের কাছে এসে ঠিকই বলল। এই বেয়াদব মেয়ের সাথে তুমি কিভাবে আছো মা? একটা ভালো কথা বলি, ওদের আলাদা করে দাও। রিফাত তো গুল্লায় গেছে বউয়ের কথা শুনতে শুনতে। ও এখন আর তোদের কন্ট্রোলে আসবে না। এই ছেলের সাথে থাকলে তুমি শুধু অপমান আর অসম্মানই পাবে। রাবেয়া ছেলের কথা শুনে তেতে উঠলেন। বেয়াদব হলেও সে উচিত কথাই বলেছে। রাফাত এত কিছুর পরেও আমার সাথে আছে, কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করেনি। কিন্তু তুই কি করেছিস? বিয়ের আগেই জানিয়ে দিয়েছিস একসাথে থাকতে পারবি না। যেদিন বিয়ে হলো তার পরদিন সকালে বউ নিয়ে ভাড়ার ফ্ল্যাটে চলে গেলি। সে তুলনায় রাফাত তোর থেকে ঢের ভালো। আমাকে সে কখনো ছেড়ে যাবে না। রাহাত অবাক হয়ে বলল, বাহ, এখন রাফাত ভালো হয়ে গেল? যেই ছেলে বউয়ের সামনে দাঁড়িয়ে মাকে অপমান করে সে ভালো, আর আমি আলাদা আছি বলে আমি খারাপ? তুই ভালো না খারাপ সেটা বোঝার সুযোগই তো পেলাম না। দূরে থাকলে সবাই ভালো, কাছে থাকলে কেবল বোঝা যায় কে কেমন। মা, বিশ্বাস করো, যদি আসিফটা দূরে না হতো তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। চাকরির জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, এই কষ্ট আমারও কি কম? এই উবার পাঠাওয়ের মতো অনলাইনের যুগে যাতায়াতের কোনো সমস্যা না। রাফাতের অফিসও তো অনেক দূর। তোর বাপ চাচারাও বহুত দূরে গিয়ে অফিস করেছে, কিন্তু কখনো বাড়ি ছেড়ে যায়নি। ঘরের ছেলে দিন শেষে ঘরেই ফিরে আসে, কিন্তু তুই স্বার্থপরের মতো বউ নিয়ে আলাদা হয়ে গেছিস। এজন্যই তো অরিন্দকে এইসব বলার সুযোগ পেয়েছে। রাফাত যদি এত ঝামেলা সহ্য করেও এখানে থাকতে পারে, তাহলে তুই কেন পারবি না? যদি সাহস থাকে তাহলে অন্তত 1 মাসের জন্য হলেও তুই আর বৌমা এই বাড়িতে এসে থাক। নবাবের বেটিকে দেখিয়ে দে। রাহাত হার মেনে বলল, ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে। শুধু 1 মাসের জন্য না, আমি সারা জীবনের জন্যই দীপ্তিকে নিয়ে এই বাড়িতে চলে আসব। রাবেয়া ছেলের জবাবে ভীষণ সন্তুষ্ট হলেন। অরণি নিজের বিপদ নিজেই ডেকেছে। এবার বুঝুক জায়ের সাথে সংসার করতে কেমন লাগে। রাহাত জানে এই বাড়িসহ গ্রামের অনেক সম্পত্তি বাবা দলিল করে রেখেছেন মায়ের নামে। তাই এমত অবস্থায় মাকে রাগানো মোটেও কোনো বুদ্ধিমানের কাজ নয়। মায়ের ভালো এবং লক্ষ্মী ছেলে হয়ে থাকা এখন অতীব জরুরি। রাফাতের মতো বোকারাই কেবল ধনী মাকে রাগায়, কিন্তু রাহাত তো বোকা নয়, সে তার ধনী মায়ের বাধ্য ছেলে। তাই মা যা বলবে রাহাত বাধ্যের মতোই তাই করবে। কষ্ট করে কয়টা দিন মায়ের সাথে থেকে মায়ের মন জয় করতে পারলে ক্ষতি কি? দীপ্তিকেও বোঝাতে হবে যাতে সে মিষ্টি মিষ্টি কথায় মাকে খুশি রাখে। রাফাত অরণিকে মা ইতিমধ্যেই সহ্য করতে পারছেন না, তাই ফাঁকা ময়দানে গোল দেওয়া রাহাতের জন্য কোনো ব্যাপারই না। আরেকবার সম্পত্তি ভাগাভাগি হয়ে যাওয়ার পর কে কোথায় যাবে তার ঠিক নেই। তখন রাফাতই না হয় মায়ের ভালো ছেলে হওয়ার ভূমিকাটা পালন করবে। আজ সকাল থেকেই গোছগাছ চলছে। অরণি রুম থেকে মাথা বের করে একটু পর পর ঘটনা পর্যবেক্ষণ করছে। আজ থেকে 2 তলার উত্তর পাশটার খালি পড়ে থাকবে না। রাহাতের তালাবদ্ধ ঘরটা অনেকদিন পর খোলা হয়েছে। এখন থেকে সে বউসহ এখানে থাকবে। অরণির বিশ্বাস হচ্ছে না। তার বলা মাত্র কিছু কথার জন্য রাহাত ভাই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সত্যি অবাক কাণ্ড। নিচ থেকে চিৎকারের শব্দ এলো। দীপ্তি ভাবি চলে এসেছেন। নীলিমা, রুমা, তাঞ্জু হইচই করছে। অরণি জানালা থেকে উকি মেরে দেখলো বেশ লম্বা করে ফর্সা চেহারার সুন্দরী মহিলা গাড়ি থেকে নামলো। চেহারা আহামরি কিছু না, কিন্তু জৌলুসে ভরপুর। চোখে সানগ্লাস, কানে গলায় ডায়মন্ড, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক, চুল কার্ল করে এক সাইডে এনে রাখা,
গায়ে স্লিভলেস ব্লাউজ আর সিল্কের শাড়ি, চুলের খোপা দেখে মনে হচ্ছে পার্লার থেকে বেঁধে এসেছে। এইভাবে অরণি সাজলে তাকে বলিউডের নায়িকা মনে হতো। দীপ্তি গাড়ি থেকে নামতেই রুমা, তানজিমা আর নীলিমা তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরল। বড় ভাবিকে পেয়ে কি উল্লাস তাদের! বলাই বাহুল্য যে বড় ভাবি তাদের ভীষণ প্রিয়। মাঝে মাঝেই তারা 3 বোন রাহাত ভাইদের বাড়িতে চলে যায়, দীপ্তি ভাবির সাথে সময় কাটায়। ভাবি তাদের রান্না করে খাওয়ায়, শপিং করে দেয়। এখন সেইভাবেই পার্মানেন্টলি বাড়িতে চলে এসেছে। তাদের জন্য তো আজ ঈদ। অরণি পেছনে তাকিয়ে উর্মির উদ্দেশ্যে বলল, তুমি বসে আছো কেন উর্মি? যাও বড় ভাবির সাথে দেখা করে আসো। উর্মি দায়সারাভাবে বলল, উপরে তো আসবেই, তখন দেখা এমনিই হবে, নিচে গিয়ে দেখা করতে হবে না। নতুন বউ নাকি যে গেট থেকে রিসিভ করে আনতে হবে? তবুও তোমাদের বড় ভাবি বলে কথা, একটা রেসপেক্ট আছে না? তোমার বোনেরা তো গেল সোজা গেট থেকে রিসিভ করে আনতে।